প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আপনারা যেখানে যেভাবে অনুষ্ঠানটি দেখছেন, সবাই আপনাদের সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি শেয়ার করবেন। দর্শক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, প্রথমে যে বিষয়টি আমাদের আলোচনায় এসেছে যে এই জুলাই মাসে সবচেয়ে বেশি রেকর্ড, ট্রাম্পের আমলে সবচেয়ে বেশি রেকর্ড আইএসের হাতে অভিবাসী আটক হয়েছে এবং জোরদার অভিযান চলছে। এটি একটি সংবাদ মাধ্যমে এসেছে, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। এছাড়া ইন্স্যুরেন্সে আমরা দেখেছি যে যে নতুন পরিবর্তন এসেছে, সেই নতুন পরিবর্তনে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি দুই স্থান থেকেই একটি মামলা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। মিশিগানে মঙ্গলবার ডেমোক্রেটিক প্রার্থীর প্রাইমারি নির্বাচন, এর গুরুত্ব ফলাফল কি, সে বিষয়টি আলোচনা থাকবে। এছাড়া ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্টের আগে এখন থেকে যদি কেউ আগে থেকে দেখতে চায়, সেক্ষেত্রে $1,00,000 দিতে হবে। ইরানের নতুন হামলা স্থগিতের ঘোষণা, ট্রাম্পের যুদ্ধ শেষ করতে চুক্তির ইঙ্গিত, এই বিষয়টি আলোচনা করব। আজকে আমাদের সাথে অতিথি থাকবেন অ্যাটর্নি মোহাম্মদ আজিজ, হাসান ফেরদৌস, তাপস দাস, ইব্রাহিম চৌধুরী খোকন, সৈয়দ ওয়ালিউল আলম, আর বরাবরের মধ্যে নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলি, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার, অগাস্ট মাসের 2 তারিখ। ইরানের উপর এই সপ্তাহান্তে পরিকল্পিত একটি ব্যাপক হামলা বাতিল করার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে আগামীকাল সোমবার তেহরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হবে স্থায়ী শান্তি চুক্তির ব্যাপারে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানান যে উপসাগরীয় অঞ্চলের মিত্র কয়েকটি দেশ, তার মধ্যে এমনকি খোদ ইরানের পক্ষ থেকে অনুরোধ আসার পর ট্রাম্প পিছু হটার সিদ্ধান্ত নেন, অর্থাৎ আক্রমণটি স্থগিত রাখার কিংবা বাতিল করার সিদ্ধান্ত নেন। গতকাল শনিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ প্রেসিডেন্টের সঙ্গে একান্তে আলোচনা করেছিলেন এই বিষয়ে। ইরানে হামলার পরিকল্পনা কেন বাতিল করেছিলেন সাংবাদিকদের এমন একটি প্রশ্নের জবাবে আজ রবিবার এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় তিনি বলেছেন যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরান, এরা সবাই আমাকে এমন অনুরোধ জানিয়েছিল যেন আমি শান্তি চুক্তিকে আর একটু সুবিধা দেই আলোচনা অগ্রসর হওয়ার ব্যাপারে, যে আপাতত ইরানের উপর আক্রমণটি বন্ধ রাখি, এবং সেই জন্যই আমি তাদের অনুরোধে সাড়া দিয়েই ইরানে হামলা করার নির্দেশটি স্থগিত বাতিল করার সিদ্ধান্ত দেই। তবে যুদ্ধ অবসানের চুক্তির বিষয়ে অগ্রগতির কথা ট্রাম্প উল্লেখ করলেও ইরান এবং ইসরায়েল সতর্ক অবস্থানে রয়েছে এই ব্যাপারে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি সহ একটি চূড়ান্ত রূপরেখা বেরিয়ে আসার পর তিনি ইরানের উপর যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলা বাতিল করেছিলেন। বিশ্বের ভবিষ্যৎ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি, এমনটাই বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে দ্রুত একটি চুক্তি হতে হবে, এবং তা না হলে পুনরায় আমাদের আগের অবস্থায় ফিরে যেতে হবে, এমনটি দিয়ে তার বক্তব্য ট্রুথ সোশ্যাল মিডিয়া তার বক্তব্য শেষ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হেলথ ইন্স্যুরেন্স মার্কেট প্লেস বা স্বাস্থ্য বীমা বাজারের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের আনা পরিবর্তন আটকে দিতে নিউ জার্সি ও নিউ ইয়র্ক স্টেটের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। নিউ জার্সি এবং নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্প প্রশাসনের একটি নতুন নিয়ম কার্যকর করা আটকানোর জন্য এই মামলাটি করেছেন। তাদের মতে এই বিষয়টি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, এসিএ বলে যেটি পরিচিত, অনেকে ওবামা কেয়ার এটিকে বলে থাকেন, জিকে দুর্বল করে দেবে এবং আমেরিকানদের জন্য স্বাস্থ্য বীমা পাওয়া বা তা বজায় রাখা আরো কঠিন করে তুলবে। প্রেসিডেন্ট ট্রাম্পের যে নীতিমালা নতুন ভাবে এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারে তিনি চালু করতে চেয়েছিলেন এবং চালু করেছেন অবশ্য ইতিমধ্যে। ফেডারেল সংস্থা সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিসেস, যেটাকে আমরা সিএমএস বলে থাকি, গত মে মাসে এই নিয়মটি জারি করেছিল। এর মাধ্যমে 2027 সালের বর্ষে প্ল্যান ইয়ারে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের বীমা বিনিময় ব্যবস্থা এবং বীমা পরিকল্পনাগুলোতে ব্যাপক পরিবর্তন করা হচ্ছে। ডেমোক্র্যাট শাসিত অর্থাৎ ডেমোক্র্যাট কন্ট্রোল প্রায় 2 ডজন স্টেটের সমর্থনে গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করা হয়। নিউ জার্সি এবং নিউ ইয়র্ক স্টেটের পক্ষ থেকে আপাতত দায়ের করা হয়। এবং আরেকটি বিষয়, যদি এই নিয়মের আওতায় আনা পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হলো তথাকথিত ক্যাটাস্ট্রফিক বা বিপর্যয়কালীন বীমা পরিকল্পনা আওতা বা যোগ্যতার পরিধি বাড়ানো। এই ধরনের পরিকল্পনায় প্রিমিয়ামের পরিমাণ কম হলেও
বিমার আওতা বা কভারেজ সীমিত এবং গ্রাহককে নিজের পকেট থেকে চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থ আউট অফ পকেট কস্ট খরচ করতে হয়। এছাড়া এই নিয়মের ফলে এই ধরনের পরিকল্পনার ক্ষেত্রে নিজস্ব খরচের সর্বোচ্চ সীমার পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকারের আমূল সংস্কারের প্রস্তাব দিয়েছে। বহুল আলোচিত রাজনৈতিক গ্রুপ ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে যারা রয়েছেন তাদের সেই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা এই আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং যুক্তরাষ্ট্রের সিনেট বিলুপ্ত করার মাধ্যমে শ্রমজীবী আমেরিকানদের পক্ষে লড়াই করতে চায়। তারা সিনেটকে বিলুপ্ত করতে চায় এবং সকল আমেরিকানদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে চায়। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার সম্প্রতি প্রকাশিত কর্মসূচির শিরোনাম হলো ওয়ার্কার্স ডিজার্ভ মোর, শ্রমিকরা আরো বেশি কিছু পাওয়ার যোগ্য। এতে শ্রমজীবী পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় লাঘবের লক্ষ্যে এমন কিছু প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে যা অনেক প্রগ্রেসিভ মানুষের কাছে খুবই জনপ্রিয়। যেমন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রাক প্রাথমিক শিক্ষার সুবিধা, প্রিকে যেটাকে আমরা বলে থাকি। গত 14 জুলাই উন্মোচিত এই প্ল্যাটফর্মটি রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল, যদিও রিপাবলিকান স্পিকার মাইক জনসন এটিকে বর্বরদের চাপিয়ে দেওয়া কমিউনিজম বলে অভিহিত করেছেন স্পিকার জনসন। এবং একই সাথে যুক্তরাষ্ট্র সিনেট বিলুপ্ত করা কিংবা কংগ্রেসের মাধ্যমে পেসি নির্বাচনের মতো উগ্র নীতিগুলোর কঠোর সমালোচনাও করেছেন স্পিকার মাইক জনসন। সাবেক মেয়র এরিক অ্যাডামসের সময় বিতর্কিত নিউ ইয়র্ক সিটির গৃহহীনদের আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহারের জন্য নিউ ইয়র্ক সিটির হোটেলগুলোর সাথে করা $1.86 বিলিয়ন জরুরি চুক্তির মেয়াদ বাড়িয়েছে মেয়র মামদানি। এটি জানেন, নিউ ইয়র্ক সাবেক মেয়র এরিক অ্যাডামসের সময় এই হোটেলগুলো ব্যবহার এবং প্রায় $1 বিলিয়ন বেশি এই ব্যয় বরাদ্দ আজ যুক্তরাষ্ট্রে যারা সীমান্ত অতিক্রম করে এসেছিলেন হোমলেস এবং যারা সীমান্ত অতিক্রম করে নিউ ইয়র্কে আশ্রয় নিয়েছিলেন তাদের বাসস্থানের জন্য এই হোটেলগুলি ব্যবহার করেছিল এবং সেই সময় ভীষণভাবে বিতর্কিত হয়েছিল এই পদক্ষেপটি মেয়র এরিক অ্যাডামসের। তবে মেয়র এরিক অ্যাডামস যে $1.86 বিলিয়ন জরুরি চুক্তির সেটির মেয়াদ বাড়িয়েছে মামদানি প্রশাসন। নিউ ইয়র্ক সিটি ফাউন্ডেশন হোটেল অ্যাসোসিয়েশনের যা প্রায় 300টি হোটেলের প্রতিনিধিত্ব করে সেই হোটেল ফাউন্ডেশন সাথে 3 বছরের এই চুক্তিটি চলতি বছরের গত 1 জুলাই থেকে শুরু হয়ে 2029 সালের 30 জুন পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ আগামী 3 বছর $1.86 বিলিয়ন ব্যয় করবে নিউ ইয়র্ক সিটি প্রশাসন আশ্রয়হীনদের বিভিন্ন হোটেলে আশ্রয় দেওয়ার জন্য। ডিএইচএস একজন ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন, গত 15 বছরে গৃহহীন সেবা বিভাগকে অসংখ্য সংকটের মুখে পড়তে হয়েছিল, যদিও যার ফলে সেবা গ্রহীতাদের সাময়িকভাবে থাকার ব্যবস্থা করার জন্য তাদের বাণিজ্যিক হোটেলগুলোর উপরে নির্ভর করতে হয়েছে। নিউ ইয়র্ক সিটির অভিভাবকরা এখনো তাদের সন্তানদের জন্য $120 গ্রীষ্মকালীন খাদ্য সহায়তা পেতে পারেন। সামার ইবিটি হিসাবে পরিচিত এই কেন্দ্রীয় অর্থায়ন অর্থাৎ ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচি স্বল্প আয়ের পরিবারগুলোকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার অর্থ সহায়তা প্রদান করে থাকে সাধারণত, বিশেষ করে যখন স্কুলগুলো বন্ধ থাকে এবং বিনামূল্যে খাবারের ব্যবস্থা থাকে না বাইরে কোথাও, তখনই এর মাধ্যমে এই সেবা প্রদান করা হয়। জরুরি খাদ্য সহায়তা নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে যেসব পরিবার সন্তানের দেখাশোনা এবং খাদ্যের ক্রমবর্ধমান ব্যয়ের সাথে হিমশিম খাওয়ার পাশাপাশি খাবারের সংস্থান করতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য গ্রীষ্মকালীন বিশেষ করে কঠিন হয়ে উঠতে পারে স্কুল বন্ধ থাকার সময়। সেসব পরিবার ইতিমধ্যে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম স্ন্যাপ যেটাকে আমরা বলে থাকি মেডিকেলের আওতাভুক্ত, তারা সামার ইবিটি সুবিধার জন্য অটোমেটিক্যালি যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের ইবিটি কার্ডে সেই অর্থ জমা দেওয়া হবে। নির্দিষ্ট আয় সীমার নিচে থাকা পরিবারগুলো 8ই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত ইবিটি কার্ডে অর্থ জমা হওয়ার 122 দিন পর সামার ইবিটি সুবিধাগুলোর মেয়াদ শেষ হয়ে যায়। তাই খাদ্য সহায়তা বিষয়ক পরামর্শদাতারা বলেছেন যে মেয়াদ শেষ হওয়ার আগেই অভিভাবকদের উচিত এই অর্থ ব্যবহার করে ফেলা।
পুরো নিউ ইয়র্ক স্টেট জুড়ে প্রায় 20 লাখ শিশু সামার ইবিটি সুবিধার জন্য যোগ্য, এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন যে তারা মোট $240 মিলিয়ন সমপরিমাণ সুবিধা প্রদান করবেন এই কর্মসূচির আওতায়। আগামীকালের আবহাওয়ার জন্য অনেকের জন্যই দুঃসংবাদ। নিউ ইয়র্ক সিটি বাসিন্দাদের জন্য অবশ্যই, পার্শ্ববর্তী নিউ জার্সি স্টেটের জন্য। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে যে আগামীকাল সোমবার ভারী বৃষ্টিপাতের ফলে নিউ ইয়র্ক সিটিতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস আরো জানিয়েছে যে ভারী বর্ষণের ফলে প্রতি ঘন্টায় 1 ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হতে পারে নিউ ইয়র্ক সিটিতে, এবং এর ফলে নিচু এলাকা হিসেবে পরিচিত যেগুলো এলাকা রয়েছে, দুর্বল নিষ্কাশন ব্যবস্থা রয়েছে এমন স্থান এবং ছোট নদী বা খালের তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে আগামীকাল সোমবার। আবহাওয়া সংস্থাটি আরো জানিয়েছে যে কিছু ঝড়ের সময় দমকা বাতাসের তীব্রতা এমন হতে পারে যা ক্ষয়ক্ষতির কারণও হতে পারে দমকা হাওয়ার কারণে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য মতে এই অঞ্চল অর্থাৎ নিউ ইয়র্ক সিটি অঞ্চলের বেশিরভাগ এলাকায় 0.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। তবে বিচ্ছিন্ন কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ এর চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েদার প্রোডাকশন সেন্টার অঞ্চলটিকে অতিরিক্ত বৃষ্টিপাতের ক্ষেত্রে সামান্য ঝুঁকির আওতায় রেখেছে যদিও এখনো পর্যন্ত, যার অর্থ হলো এখানে বিক্ষিপ্তভাবে আকস্মিক বন্যা বা ফ্লাশ ফ্লাড দেখা দিতে পারে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আগামীকালকের জন্য। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আমাদের সাথে এরই মধ্যে জয়েন করেছেন জনাব হাসান ফেরদৌস এবং জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যোগদানের জন্য। প্রথমেই যেতে চাই হাসান ফেরদৌস ভাই আপনার কাছে। মঙ্গলবার মিশিগানে ডেমোক্রেটিক প্রাইমারি খবর শুনেছি নির্বাচন, এবং এর গুরুত্ব বা ফলাফল সম্পর্কে যদি একটু আপনি বর্ণনা করতেন। ধন্যবাদ আরিফ, সবাইকে শুভেচ্ছা। মঙ্গলবারে ডেমোক্রেটিক প্রাইমারি সিনেটে খুবই গুরুত্বপূর্ণ একাধিক কারণে। আপনারা জানেন এই মুহূর্তে সিনেটের অবস্থান হচ্ছে 53-47 রিপাবলিকানদের সমর্থনে। ডেমোক্রেট পার্টি আশা করছে যে এবারের মধ্যবর্তী নির্বাচনে তারা সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাবে। শুধু সিনেট নয়, হাউসেরও নিয়ন্ত্রণ তারা ফিরে পাওয়ার আশা করছে, এবং এই নিয়ন্ত্রণ ফিরে পেতে মিশিগান একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এই নির্বাচন এটা প্রাইমারি মানে এইটা এখন হচ্ছে কি আমরা ঠিক করব কে হবে ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট। তার নভেম্বরে যে আমরা চূড়ান্ত ফলাফল পাবো, চূড়ান্ত কন্টেস্ট হবে। এই নির্বাচনের বিজয়ী ডেমোক্রেটিক প্রার্থী এবং রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক রজারের সাথে। কেন গুরুত্বপূর্ণ? কারণ এইবার এই নির্বাচনে একজন মুসলমান, মিশরীয় মুসলমান আমেরিকান শুধু দাঁড়িয়েছেন না, তিনি নির্বাচনে এগিয়ে আছেন। এটা একটা কারণ। যদি তিনি নির্বাচিত হন, তিনি হবেন সিনেটে প্রথম মুসলিম আমেরিকান। 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর, এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে ইসরায়েল এবং গাজা। এল সাইড খোলামেলা ভাবে ইসরায়েল বিরোধী বলবো না আমি, গাজা প্রশ্নে আপোষহীন। গাজাকে তিনি জেনোসাইড বলেছেন। ইসরায়েলে মার্কিন অর্থ এবং অস্ত্র সাহায্যের ব্যাপারে তিনি বিরুদ্ধাচরণ করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি খুব শক্তভাবে এইপেক বা আমেরিকার ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এবং ঠিক একইভাবে এই প্যাকও এল সাইদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। তার প্রায় $60 মিলিয়ন, এটা এল সাইদের দাবি, আমি এক্সাক্ট ফিগারটা আমি কনফার্ম করতে পারবো না। এল সাইদের দাবি মতে এই প্যাক এই নির্বাচনের, এই প্রাথমিক নির্বাচনের ক্যাম্পেইনের জন্য তার বিপক্ষ, তার প্রতিদ্বন্দ্বী অন্য ডেমোক্রেটিক প্রার্থী কংগ্রেস ওয়ামেন হেলি স্টিভেন্সের পক্ষে $60 মিলিয়ন খরচ করছেন। $60 মিলিয়ন, মানে অবিশ্বাস্য পরিমাণ। কেন এত টাকা খরচ করছেন? একটা বড় ফ্যাক্টর আগেই বলেছি আমি, ইসরায়েল এবং গাজা, এটা একটা। 2 নম্বর, একজন মুসলমান কংগ্রেসে সিনেট উঠে আসবেন, যেটা হবে এদের চোখে কমপ্লিটলি আনপ্রেসিডেন্টেড। আপনারা জানেন যে ক্যাম্পেইনটা কি এই মুহূর্তে আমেরিকায়, ডিভাইডিং লাইনটা কি আমেরিকায়, ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদি
একটা বড় ডিভাইডিং লাইন। এবং সেক্ষেত্রে এতদিনের ট্রেডিশন ভেঙে প্রথমবারের মধ্যে একজন মুসলমান এবং যিনি খোলামেলাভাবে প্রো প্যালেস্টিন, খোলামেলাভাবে অ্যান্টি ইসরায়েল নির্বাচিত হবেন, সেটা হয়তো বা এদের কাছে গ্রহণযোগ্য না হতে পারে। এটা 1 নম্বর। 2 নম্বর বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে এই নির্বাচনে ইলেক্টেবিলিটি, যেই তর্কটা জমে উঠেছে তা হচ্ছে যে একজন প্রগ্রেসিভ ডেমোক্র্যাট, এল সাইদ কিন্তু ডিএস এর মেম্বার নন, সোশ্যালিস্ট নন, যদিও তার প্ল্যাটফর্মের সাথে ডিএস এর প্ল্যাটফর্মে কোনো বড় রকম প্রভেদ নেই, সে অর্থে তিনি ডিএস এর, যদিও আমি আবার বলি নিজেকে তিনি কোনোভাবেই ডিএস এর মেম্বার বলছেন না, কিন্তু ইস্যুগুলিতে মেডিকেয়ার ফর অল ফর এক্সাম্পল, এডুকেশন ফর অল, ডেটা সেন্টারের বিরুদ্ধে তার শক্ত অবস্থান, এনভায়রনমেন্ট লিস্ট রেগুলেশনের প্রশ্নে তার শক্ত অবস্থান, সবই ডিএস এর যে প্ল্যাটফর্ম তার সঙ্গে হুবহু মিলে যায়। সে কারণেই প্রশ্ন উঠছে যে একজন প্রগ্রেসিভ ডেমোক্র্যাট মিশিগানের মধ্যে একটা রাজ্যে মূলধারার পলিটিক্সকে প্রত্যাখ্যান করে নির্বাচিত হতে পারেন কি না। লক্ষ্য করে দেখবেন যে এই নির্বাচনে এল সাইডের পাশে কে আছেন? পাশে আছেন বার্নি স্যান্ডার্স এবং এওসি। অন্যদিকে হেলি স্টিভেন্স, যিনি ডেমোক্রেটিক পার্টির অন্য প্রার্থী, বর্তমানে তিনি সিটিং কংগ্রেসের সদস্য, তার পক্ষে কে আছেন? প্র্যাকটিক্যালি এন্টায়ার ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। হাকিম জেফরিজ মাইল্ড সাপোর্ট দিয়েছেন, আমাদের সিনেটের ডেমোক্রেটদের নেতা চাক শুমার ওপেনলি সাপোর্ট দিয়েছেন, এবং প্র্যাকটিক্যালি অলমোস্ট এভরি ওয়েল নোন ডেমোক্রেটিক হেভিওয়েট স্টিভেন্সের পাশে আছে। তারপরেও কিন্তু এই মুহূর্তে এল সাইদ 9 থেকে 15 পয়েন্টে এগিয়ে আছেন, কোনো সর্বনিম্ন 9 পয়েন্টে, সর্বাধিক 15 পয়েন্টে তিনি এগিয়ে আছেন। ফলে প্রাইমারিতে তিনি জিতবেন, ইটস অলমোস্ট গ্যারান্টি তিনি জিতবেন, এটা আমরা এখানেই বলতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই লোক নভেম্বরে যে মাইক রজার্সের মতো একজন ফর্মিডেবল রিপাবলিকান ক্যান্ডিডেটকে বিট করতে পারবেন কিনা, এবং যদি বিট করতে পারেন তাহলে ডিএস এর মেম্বাররা প্রমাণ করতে পারবেন যে না, আমরা প্রাতিষ্ঠানিক সমর্থন ছাড়াও আমরা একটা বিদ্রোহী অবস্থান গ্রহণ করেও জিততে পারি। এবং সেটাই ডেমোক্রেটিক পার্টি বর্তমান যে ক্রাইসিস নানা রকমের, নেতৃত্বের ক্রাইসিস, প্রজন্মগত ক্রাইসিস, ইস্যু ভিত্তিক ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে চূড়ান্ত একটা অবস্থায় নিয়ে যাবে। আপনারা দেখেছেন নিউ ইয়র্কে আমাদের মেয়র যিনি মামদানি জিতেছেন ডিএস এর প্ল্যাটফর্ম অবলম্বন করে, এবং সেটাই কি এই দলের ভবিষ্যৎ কি না, অনেকটা এই নির্বাচন থেকে আমরা উত্তর পেয়ে যাব। আমার নিজের ধারণা যে এল সাইদ প্রাইমারিতে জিতবেন, এবং কোয়াইট লাইকলি তিনি নভেম্বরের নির্বাচন জিতবেন। তার বড় কারণ মিশিগানে একটা বিপুল সংখ্যক নির্বাচক হচ্ছেন গিয়ে মধ্যপ্রাচ্য থেকে আসা মুসলমান ভোটার, প্যালেস্টিনিয়ান, ইজিপশিয়ান, অনেক বাঙালি সেখানে আছেন, এবং কোয়াইট লাইকলি এদের ভোটে হয়তোবা এল সাইদ নভেম্বরের নির্বাচনে যেতেও পারেন, যা হবে একটা বড় রকমের বিপ্লব। থ্যাংক ইউ। হাসান ভাই, এবার আমি আমাদের কমিউনিটির একজন মানুষের সাথে সবার পরিচয় করে দিব। ধন্যবাদ, ওয়ালিউল আলম ভাইও জয়েন করেছেন আমি দেখছি। ইব্রাহিম ভাই, সবাইকে বলছি আজকে আমাদের সাথে যোগদান করেছেন স্বাস্থ্য বিমায় অর্থাৎ ইন্স্যুরেন্সে তাপস দাস, যে কমিউনিটির মানুষের জন্য এগিয়ে আসেন, এবং ইন্স্যুরেন্সে আমার মনে হয় তার হাত দিয়ে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। আমরা তাপস দাসকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে যোগদানের জন্য। তাপস দাস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে। আপনাকে সবার সাথে পরিচয় করে দিলাম। আমরা জানি যে ইন্স্যুরেন্সে এই প্রফেশনে আপনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছেন। আমরা এরই মধ্যে একটি সংবাদ দেখেছি যে ট্রাম্পের স্বাস্থ্য বিমায় যে নতুন পরিবর্তন, সেটা নিয়ে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি যে মামলা হয়েছে, এটা আসলে কতটুকু ইফেক্ট হবে এই মামলা, বা এই বিষয়ে যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। আসলে আমরা হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেট অফ হেলথের আন্ডারে যে কাজ করি, যেটা ফ্যাসিলিটেড এনরোলার হিসেবে, আমাদের প্রতিটা সময়ে বিভিন্ন চেঞ্জ হলে বা কোনো পরিবর্তন আসবে, আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে ট্রেন আপ করা হয়। তো এইসব জিনিসগুলো যে আমাদের কথাবার্তা হচ্ছে এবং এগুলা যে আমাদেরকে ট্রেন আপ করেনি তা না, আমাদেরকে যেটা এখন ইদানিং খুব বেশি করে বলা হচ্ছে
যেটা হচ্ছে যে নেক্সট 2027 থেকে যেটা শুরু হবে, যে বছরে 2বার করে আপনাকে রিনিউ করতে হবে এটা। প্লাস আরেকটা হচ্ছে যে ইনকাম সেকশনটা, ইনকামটা প্রোভাইড করতে হবে। বাট এখানে ওরা হচ্ছে বিভিন্ন একটা সফটওয়্যার ওরা লঞ্চ করবে, যেটার মাধ্যমে মানুষ চেষ্টা করবে, তারা হচ্ছে যে যারা পারবে যে অ্যাপসের মাধ্যমে সেটা ডাউনলোড করবে তাদের ইনকামের ইনফরমেশনটা, সেটা একটা প্রসিডিউর আছে। বাট এইসব মূল এই দুটা জিনিস হচ্ছে যে বিগ ইম্প্যাক্ট করবে। বিশেষ করে ইনকাম সেকশনটা, ইনকামটা এখন 2026-এ ওভাবে ভেরিফাই করে না, জাস্ট আপনি এস্টিমেট দিয়ে দিলাম, সেটা অটোমেটিকলি নিয়ে নিল বা ওরা হচ্ছে যে ক্যারি করলো। বাট নেক্সট ইয়ারে ওরা হচ্ছে যে ক্লাসিফাই করবে এবং সার্টেন পিরিয়ড অফ মেম্বারকে তারা হচ্ছে যে নোটিস করবে যে দে মাস্ট সাবমিট দেয়ার ইনকাম। তার উপর ডিপেন্ডস করে এলিজিবিলিটিটা আসবে। কে হয়তো বা পাবে, কেউ বা পাবে না। আপনারা হয়তো বা শুনে থাকবেন, রিসেন্টলি একটা স্টেটের প্রোগ্রাম ছিল যেটা ফেডারেল ফান্ড বন্ধ করে দিয়েছে, যেটাকে এসেনশিয়াল প্ল্যান 200 to 250 বলা হতো, যেটা ইনকাম থ্রেশহোল্ড থেকে একটু বাড়তি ছিল, যেটা আমাদের নর্মাল যে থ্রেশহোল্ডটা তার থেকে একটু তারা এক্সপ্লেন করেছিল। বাট এটা যখন হচ্ছে যে বিগ বিউটিফুল বিল পাসের পরে এটা তারপরে এটা এক্সিকিউট হয়েছে জুলাই থেকে, মানে জুন 30 পর্যন্ত এটা সাস্টেন করেছিল। আফটার দ্যাট জুলাই 1 এটাতে অনেকেই হচ্ছে লস্ট করেছে দেয়ার ইন্স্যুরেন্স, লট অফ পিপল দে লস্ট বিকজ অফ ইনকাম থ্রেশহোল্ডটা তাদের হচ্ছে যে কমে গেছে। তো এখন হচ্ছে যে কেউ কেউ এটা অ্যাফোর্ড করতে পেরেছে, কেউ কেউ পারেনি। তো মোস্ট অফ দ্য অনেকেই হচ্ছে যে এটা অ্যাফোর্ড করতে পারেনি, বিকজ এটা মাচ মানি এভরি মান্থ অ্যান্ড অলসো বেনিফিট চেঞ্জ। সো এটা হচ্ছে যে বিগ চেঞ্জ। বাট টোটাল হচ্ছে যে 2027 থেকে এখনো আমাদের ইনস্ট্রাকশন ওইভাবে দেওয়া আছে। 2027-এ যা কিছু ইমপ্লিমেন্ট হবে 2027-এ সেটা এফেক্ট হবে মোস্ট অফ দ্য থিং। এটাই আর কি আমিও জেনেছি এবং এটাই আমার কাছে লেটেস্ট। এই নতুন যে পরিবর্তনে যে মামলা হলো, এই মামলার কোনো ইফেক্ট বা আপনার কাছে কি মনে হয় যে যেভাবে করে ট্রাম্প প্রশাসন যে পরিবর্তন করেছে সেটাই আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, না এটার কোনো ইফেক্ট হতে পারে? যদি উইন করে সেটা এফেক্ট হবে, বাট আমাদের স্টিল আমরা হচ্ছে যেটা এখন আমাদের কোনো, যেহেতু কোনো ইমপ্লিমেন্টেশন, যখন একটা ডিসিশন হবে সেটা আমাদেরকে ইমপ্লিমেন্ট হতে হতে একটু সময় লাগবে। বাট এখন পর্যন্ত আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে আমরা সেভাবেই আমরা ইনস্ট্রাকশন ফলো করছি। এখন পর্যন্ত এটা কোনো এফেক্ট কোনো কিছু হয়নি আর কি। ধন্যবাদ। আমাদের প্যানেলে যারা আছেন তাপস দাসের সাথে পরিচয় করে দিলাম, কারণ আমি জানি যে তার হাত দিয়ে অসংখ্য মানুষ ইন্স্যুরেন্সের মধ্যে পড়েছে। আপনারা কেউ কিছু প্রশ্ন করলে করতে পারেন। ইব্রাহিম ভাই, হাসান ভাই কিংবা ওয়ালিউল ভাই, তাপস দাসকে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। শুনেন, এই সারা জীবন আমি ওই ইন্স্যুরেন্সের লোকজনদের সমীহ করে চলছি, মানে এরা একবার পায়ে গেলে আপনারা ছাড়বে না। বাট এনিওয়ে, তারা সবসময় বিনয়ী হন, খুব ভালো কথা বলেন এবং শেষ পর্যন্ত আপনার লাভ দেখিয়ে নিজেদের ব্যবসাটা করেন। তারপরে তার যে ব্যাখ্যা দিয়েছেন এগুলো খুবই সুন্দর। আমরা একটু অপেক্ষা করি কি আছে আমাদের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম ভাই, আমরা তো একটি নিউজের দিকে যদি আমরা চোখ তাকাই, আমরা দেখলাম যে ট্রুথ সোশ্যালে কেউ আগে থেকে দেখতে চাইলে $1 লাখ যে বিষয়টা, এটাকে আপনি কি কতটুকু যৌক্তিক মনে করছেন? হোয়াট এ গুড নিউজ। শুনেন, এভাবেই এই নিউজগুলো আগে টুইস্ট করা হয়। এটা ট্রুথ সোশ্যাল না, এই ট্রুথ সোশ্যালের এপিআই ভার্সন। এই এপিআই ভার্সনে আপনি কারা সদস্য হবেন? আপনি আমি? এটা কি আমরা কি ফেসবুকের মতো এটা সামাজিক যোগাযোগ মাধ্যম না? সেখানে হেজ ফান্ডের লোকজন, স্টক মার্কেটের লোকজন সেখানে মেম্বার হবেন। এই মেম্বারশিপের জন্য ডোনাল্ড ট্রাম্পের, শুনেন, আমরা তো শুনি ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নাই, কেউ দেখতে পারে না, নানান বিষয়ে এগুলো আলোচনা শুনি, এখানেও শুনি সেখানেও শুনি। এই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার হচ্ছে 13 মিলিয়ন। তো সেটাকে উনি মানে এটা ব্যবসা বন্ধ করার জন্য তাদের একটা প্রিমিয়ার সার্ভিস শুরু করেছেন, সেটা ট্রুথ সোশ্যাল এপিআই। সেখানে যারা সদস্য হবে ওয়াল স্ট্রিট মার্কেট বা হেজ ফান্ডের যারা বড় বড় বিনিয়োগকারী, যারা
স্টক মার্কেটের একটা তথ্য যদি কয়েক সেকেন্ড আগেও পায়, তারা এখানে মিলিয়ন মিলিয়ন ডলার বানাতে পারে, খোয়াতে পারে। তো তাদের জন্য এটা মাসে $1,00,000। কারণ আপনিও যদি মনে করেন এটার সদস্য হবেন এবং এটা 3 বছরের জন্য প্রিমিয়ার দিয়ে দেন, তাইলে আপনার জন্য আবার ট্রাম্প উদার হয়ে একটা ডিসকাউন্ট ঘোষণা করেছেন। আপনি $60,000 মাসে দিলে এটা সদস্য হতে পারবেন, যদি আপনাকে 3 বছরের জন্য চুক্তি থাকে। এটা খুবই মানে ব্যবসায়ীদের জন্য খুবই পজিটিভ তাদের কাছে। যদিও এটার বিরুদ্ধে বিতর্ক হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক ক্লাসিফাইড ইনফরমেশন জানেন, যেগুলো রাষ্ট্রীয় গোপন তথ্য, যার মাধ্যমে মার্কেট উঠানামা করতে পারে, এবং সেই তথ্যগুলো বাজারে চলে আসে, তাইলে এটা কি সমীচীন হবে না, ইনসাইড ট্রেডিং হবে। স্টক মার্কেটের যে নৈতিক ভিত্তি আছে, যে ইনসাইড ট্রেডিং এটা অপরাধ। তো এই ধরনের ইনসাইড ট্রেডিং এর হার বেড়ে যাবে এই এই আগাম তথ্যের মাধ্যমে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো মানে মানে কিছুক্ষণ পরেই যেটা ট্রুথ সোশ্যালে বলবেন সেটাই জানবেন আপনি কিছুক্ষণ আগে। এই আগে জানার অন্যান্য মানে অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা সারা বিশ্বের বা গুরুত্বপূর্ণ নেতারা, তারা যেগুলা চিন্তা করতেছেন, যেগুলা মানে আমরা ধরি ইরানের সাথে মানে যে সমঝোতা হচ্ছে, এই সমঝোতার বিষয়টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় হচ্ছে বা হচ্ছে না এটা আমরা সবসময় জানতে পারি। তো এটা কয়েক ঘন্টা আগে জানার মধ্য দিয়ে তেলের দাম ওঠানামা করে, তো এটা কয়েক ঘন্টা আগেই তিনি বললেন আমি যাচ্ছি এটা সই করব বা এই ধরনের কিছু। এই তথ্যগুলা জেনে যারা মিলিয়ন মিলিয়ন ডলার বানাবে বা খোয়াবে, তারা তাদের প্রয়োজনেই সেখানে মাসে $1,00,000 দিয়ে সদস্য হবে। এটা আমি মানে এই যে শুনেন, এটা ফ্রি দিয়া তো মানে পুঁজিবাদ করে উঠে নাই, ফ্রি দিয়া আমেরিকা উঠে নাই। আমেরিকা এই সমস্ত নানা বিষয় বৈষয়িক বুদ্ধি করে উঠছে। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার এই 13 মিলিয়ন ফলোয়ার, তার এত জনপ্রিয়তা, ব্যবসায়ীরা তাকে মানে তার একটা কথায় বাজার উঠানামা করে। বিং এ প্রেসিডেন্ট ছাড়াও তিনি একজন সফল ব্যবসায়ী, তিনি এটাকে এটা নিয়ে বাণিজ্য করবেন, এবং একজন সফল বাণিজ্যের মানুষ হিসাবে আসুন আমরা তাকে অভিবাদন জানাই। আরিফ সাহেব, আপনি যদি সদস্য হতে চান 3 বছরের জন্য, তাইলে আপনি ডিসকাউন্ট পাবেন $60,000 মাসে। আমি আমার মনে একটু হয় আমি প্যানেলে একটু- যারা আমি একটু আছেন বলি, তাদের আমি মন্তব্য- আরিফ আমি একটু বলতে চাচ্ছি এই ব্যাপারটা। জি, জি, ইব্রাহিম অবশ্যই। চৌধুরীর এত গদগদ মনোভাবটা আমাকে খুব মানে জি। কিছুটা বিস্মিত করেছে। সেটা হচ্ছে যে এই প্রশ্নটা যে একজন প্রেসিডেন্ট তার নৈতিকভাবে এই কাজটি করতে পারেন কিনা। রাষ্ট্রের সিক্রেট তিনি কিছুক্ষণ আগে তার নিজস্ব সোশ্যাল মিডিয়া রিলিজ করতে পারেন, এটা নৈতিক ব্যাপার কিনা সেটি একটি ব্যাপার। আর এখানে বলা হয়নি যে কতক্ষণ আগে তিনি স্পেশাল এই যারা চাঁদা দিবেন তাদেরকে রিলিজ করবেন, কতক্ষণ আগে, 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 2 আওয়ার, 3 আওয়ার, কোনো কিছু বলেননি। আচ্ছা, সেটা হচ্ছে একটি ব্যাপার। সেকেন্ড থিং, থার্ড থিং, যেটা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি হবে, সেটি হবে যে এর মাধ্যমে প্রেসিডেন্টের পরিবাররা কি এতদিন এই ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন, প্রেসিডেন্টের ইনফরমেশনগুলি তারা আগে পেয়েছেন। কারণ প্রেসিডেন্টের পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা সবাই বড় ব্যবসায়ী, বিগ ব্যবসায়ী তারা। অতএব এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সির পদটা, যেটা অত্যন্ত একটা নৈতিক অবস্থান থেকে এই দেশের যারা সংবিধান রচনা করেছেন, তারা এই পজিশনটাকে খুব নৈতিক মর্যাদার প্রতিষ্ঠা বা পদ হিসাবে সৃষ্টি করেছেন। সেইটাকে এখন বাণিজ্যিক ভাবে ব্যবহার করার কোন সুযোগ কিংবা কোন নৈতিক অবস্থান কিংবা লিগ্যালিটিও আছে কিনা, সেটাও একটি ব্যাপার। এটার উত্তর যদি আমি দেই, আমার মনে হয় ওলিয়াল ভাই কিছু বলবেন বা হ্যাঁ, একটু হ্যাঁ, ওয়ালিউল আলম ভাই এবং হাসান ফেরদৌস ভাই দুইজনই বলবেন মনে হয়। ওয়ালিউল আলম আচ্ছা, ভাই যদি আমি নাজমুল ভাইয়ের মানে কথার একটু উত্তর দিয়া দেই। প্রেসিডেন্ট কি সব ক্লাসিফাইড ইনফরমেশন উনি বলতে পারেন না, এটা আমাদের সংবিধান বা আমাদের যে রাষ্ট্রাচার বা আমাদের প্রেসিডেন্সিয়াল যে প্রোক্লেমেশন সেখানে বলা আছে, এবং একজন প্রেসিডেন্ট সেই সিদ্ধান্ত নিতে পারবেন তিনি কতটুকু বলবেন। তিনি তো বলেই আসতেছেন, তার বলার মধ্য দিয়ে তিনি 1 ঘন্টা পরে যেটা বা আধা ঘন্টা পরে বা কিছুক্ষণ কয়েক মিনিট পরে যেটা বলবেন সেটাই আগে দিবেন, এবং এইটা পাবলিকলি যেটা বলতে পারেন সেটাই বলতে পারেন। এবং এই বলার মধ্য দিয়ে যদি ব্যবসা হয়, এটা একটা ইন্ডিভিজুয়াল ব্যবসা প্রতিষ্ঠান, এখানে কোনো আইনের কোনো লঙ্ঘন আমি দেখি না। আমি তো কোনো নৈতিকতার বিষয়টা সবসময় পার্সপেক্টিভ। আমিও এখানে কোনো আপাতত কোনো যতক্ষণ না আইন লঙ্ঘিত হয়েছে, আমি এখানে নৈতিকতার কোনো কনফ্লিক্টটা দেখতেছি না। জি, ওয়ালিউল আলম ভাই।
না, আমি যেটা আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম ইব্রাহিম ভাইকে, প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্ন যে প্রেসিডেন্ট এটা $5 লাখ না করে $1 লাখ করলেন বা $60,000 করলেন, এটাতে কি নিয়ে তার উদারতা প্রকাশ পেয়েছে কিনা, মানে তিনি খুব উদার মানুষের প্রতি, ব্যবসায়ীদের প্রতি? এক নম্বর প্রশ্ন হচ্ছে এটা, যে আমি আপনাকে মনে হয় যে প্রেসিডেন্ট অনেক উদারতা প্রকাশ করেছেন, কারণ মাত্র $60,000 বা $1 লাখ, $5 লাখ করলে এটা মনে হয় কিছুটা ভালো হতো তার জন্য ব্যবসা বাণিজ্য। এটা আমার পার্সোনাল। দুই নম্বর হচ্ছে যে প্রেসিডেন্ট কোনো ইনফরমেশন, কোনো যে ইনফরমেশনটা আর্থিক বাজারে কাজে লাগে, সেটা কি কোনো এক বিশেষ মিডিয়াকে বা বিশেষ একটা মিডিয়াকে বা সংবাদপত্রকে বা কোনো একটা নিউজ হাউসকে শুধু তাদের জন্যই দিতে পারেন কিনা, এ ব্যাপারে আপনার কি মনে হয়? অলিভার, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা যাদের জন্য, যারা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা করে, স্টক মার্কেট, হেজ জি। ফান্ড, আর তাদের জন্য এটা প্রেসিডেন্টের একটা উদারতাই বলা যায়। মানে জি। আপনি 3 বছরের জন্য চুক্তি করেন, চুক্তি করলে আপনাকে বিরাট ডিসকাউন্ট দিবেন। আর এটা আমাদের সাধারণ মানুষের জন্য এটা কোনো এফেক্টই করবে না, আমরা যারা সাধারণ নাগরিক। তো এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটা প্রেসিডেন্ট অলওয়েজ জেনারাস, এবং এই জেনারাস একটা সিদ্ধান্ত এটার মাধ্যমে আমরা আবার দেখলাম। আর আপনার দ্বিতীয় প্রশ্ন, না, তিনি এমন কোন তথ্য কাউকে সুবিধা দেওয়ার জন্য দিতে পারেন না, কিন্তু তার তথ্যের মধ্য দিয়ে যেহেতু বাজার প্রভাবান্বিত হয়, এবং সে যে তথ্যটা কিছুক্ষণ পরে দিতে পারবেন তিনি সেটাই দিবেন, এবং এটা আমরা দেখতে পারি যে আইনের কোনো লঙ্ঘন হচ্ছে কিনা। আমি আপাতত এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। হাসান ফেরদৌস ভাই। ইব্রাহিম চৌধুরীর ভ্যালিয়েন্ট এফর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে আমি তাকে সালাম জানাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব শুনলে খুব খুশি হবেন যে তার পক্ষে একজন বাংলাদেশি আমেরিকান শক্তভাবে তার পক্ষে দাঁড়িয়েছে। সমস্যাটা কোথায়? এতে আপনি আমি কোনো লাভবান হব না। উনি ঠিকই বলেছেন, লাভবান হবেন কে? ট্রাম্পের ঘনিষ্ঠ বিলিয়নিয়াররা। এই দেশটা মোটামুটি বিক্রি হয়ে গেছে, এবং বিক্রি হওয়ার আর একটা পথে আমরা এগুলাম। এবং ভয়াবহ, এটা কেন ভয়াবহ তা হচ্ছে যে, 1 নম্বর, প্রেসিডেন্ট এবং তার পরিবার এই প্রেসিডেন্সি থেকে লাভবান হচ্ছেন। এটা একটা ব্যবসা, এটা তার ব্যবসা। তিনি এটাকে ব্যবহার করে বিলিয়নস অফ ডলার্স আয় করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি গতবারের 2025 সালের তার যে ফিনান্সিয়াল ডিসক্লোজার দেখতে পাচ্ছি আমরা, $2.2 বিলিয়ন তিনি 1 বছরে কামাই করেছেন। তার বছরে তার বেতন হচ্ছে $4 লক্ষ, এটা তার স্ট্যান্ডার্ড বেতন। তার এর বাইরে তিনি $2.2 বিলিয়ন 1 বছর আয় করেছেন বিভিন্ন কোম্পানি থেকে। ইতিহাসে আমরা জানি যে সব প্রেসিডেন্টই প্রেসিডেন্ট হওয়ার সময় তার সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দেন, এটাকে বলে ব্লাইন্ড ট্রাস্ট। প্রেসিডেন্ট সাহেব তা করেননি। তিনি এখনো, যদিও ম্যানেজমেন্টে তিনি নেই, বাট হি রিটেন্স কন্ট্রোল। এবং এই প্রেসিডেন্সি বিক্রি করে অ্যাক্সেস বিক্রি করা বলে, মানে পে টু প্লে। আমি প্রেসিডেন্ট, আমার কাছে আসবা, কথা বলবা, মাল করি ছাড়ো। আমাদের এই প্রেসিডেন্ট মালকড়ির প্রেসিডেন্ট। যেমন ধরো, যাকে এক্সাম্পল দিই আপনাকে আমি, এই যে কাতার আমাদেরকে $400 মিলিয়ন একটা প্লেন দিয়েছে না, 400 মিলিয়ন একটা ডিফেক্টিভ প্লেন দিয়েছে $400 মিলিয়ন। এই প্লেনটা দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে তারা $500 মিলিয়ন ব্যবসা করে নিয়েছে আমেরিকার কাছ থেকে। কি নিয়ে? রেয়ার, হাইলি সেন্সিটিভ চিপসের ব্যাপারে, যেটা আমেরিকা কখনোই বিক্রি করে না, কারণ এটা নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। সেই চিপসগুলিকে আমেরিকা বিক্রি করে দিচ্ছে কাকে? কাতারকে। এই কথা জেনে যে কাতার ক্যান ইউজ ইট, কাতার অথবা কাতার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, কিছু আসা যায় না। আমাদের ট্রাম্প সাহেব তিনি করে দিলেন। ক্ষতিটা কার হলো? হতে পারে কার? দেশের। সবচেয়ে বড় কথা যেটা তুলেছিল নাজমুল, নৈতিক। আমার প্রেসিডেন্ট কি বিক্রি করবার জন্য? এটা কি একটা আলুর ব্যবসা নাকি? প্রেসিডেন্ট একটা মানদণ্ড স্থাপন করবেন। উনি কি স্থাপন করছেন? ঠিক উল্টো মানদণ্ড। কে কত টাকা দিবা ভাই, আসো, আমি খোলা আছি। এটাকে বলে কি বাংলায়? বেশ্যাবৃত্তি। কে কত টাকা আমাকে বেশি পে করবা, সে আমাকে ভোগ করতে পারবা। দ্যাটস হোয়াট ইট ইজ। আমেরিকা এটা এইভাবে এই অবস্থা পৌঁছাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। যে ব্যাখ্যাটা তিনি করেনি তা হচ্ছে যে, যদি কয়েক সেকেন্ড আগেও প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, কয়েক সেকেন্ড আগেও প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব গোপন তথ্য শেয়ার করেন, তার ভিত্তিতে তেলের দাম বা যে কোনো আমাদের পুরো বাজার উলটপালট হয়ে যেতে পারে। বাজার ওলট পালট হলে কার লাভ কার ক্ষতি? ক্ষতিটা আমরা
ভুক্তভোগী, লাভ কার? ওই যে কয়েকজন প্রেসিডেন্টের বন্ধু বান্ধব আছে, যে 20 জন বিলিয়নিয়ারকে দেখেছি আমরা তার উদ্বোধনীতে, এবং যারা এখনো লাভ করে যাচ্ছে তাদের লাভ। তার মানে এই দেশটা যাকে আমরা বলি উই দ্য পিপল না, উই দ্য বিলিয়নিয়ার্স, তাদের দেশ হয়ে পড়েছে। সেখানে দুঃখ, সেখানেই আমাদের কষ্ট। এখানে আমি হাসান ভাইয়ের সাথে একটু জাস্ট এই করছি, মানে সামান্য, সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কিন্তু জনগণের ভোটে, আমাদের আমেরিকান জনগণের ভোটে, এবং আমরা জানি যে তিনি কেমন। আমরা এখানে আলোচনা করেছি, আমরা নির্বাচনের আগেও এখানে আপনিও ছিলেন, ইব্রাহিম ভাই ছিল, আলোচনা করেছি যে তিনি কেমন হতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন রকম প্রেডিকশন করেছি, জানি যে তিনি ব্যবসা বাণিজ্য এবং অতীতে কি করেছেন এবং কি করবেন। মন্দ লোকদের যে উদাহরণ আমরা কিন্তু বারবার উল্লেখ করেছি, কিন্তু আমেরিকান জনগণ তাকে ভোট দিয়েছে। এখন কথা হচ্ছে, আমেরিকান জনগণ যদি এই ধরনের রাষ্ট্রের এই গতিপথ অতীতে যেটা ছিল সেটা থেকে পরিবর্তন করে এদিকে যেতে চায় আমেরিকান জনগণ, এবং তারা মন্দ হোক ভালো হোক সেটা তারা জেনে শুনেই করছে হয়তোবা, তো সেক্ষেত্রে আপনার কি বক্তব্য আমাদের জনগণের প্রতি? জনগণ তো বোকা না, তাকে এই যে ইমরান খুব ভালো বুঝে স্পষ্টই বলেছে যে তুমি এটা জেনে শুনে চয়েস করেছো, তুমি এই লোকটাকে জেনে শুনেই নির্বাচিত করেছো, এবং তার মতো লোক এখনো খুশি। তার মতো লোক, এই আমেরিকা সর্বশেষ জনমত জরিপ এখনো 33% লোক তাকে অ্যাপ্রুভ করে, যদিও তিনি প্রতিদিন আমাদের ক্ষতি করে যাচ্ছেন। লিটারালি এভরি ডে, যতদিন তিনি ওয়াশিংটনে বসে আছেন, এভরি সিঙ্গেল ডে আমাদের ক্ষতি হচ্ছে। প্রমাণটা কি? যুদ্ধ। এই যুদ্ধ কার লাভ? এই যুদ্ধ করে কার লাভ? আপনার আমার তো কোনো লাভ নেই। কেমন এই যে বিলিয়ন ডলার্সের অলমোস্ট $3 বিলিয়ন আমরা কি বলে এইড পাঠাচ্ছি ইসরায়েলকে, এতে কার লাভ? আপনার আমার কোনো লাভ আছে? যারা অস্ত্র বানায়, যারা বিমান বানায়, যারা বোমা বানায়, তাদের লাভ। আমার তো কোনো লাভ নেই, আমার ক্ষতি। কারণ এই অস্ত্র দিয়ে ইসরায়েল গাজা অকুপাই করে রাখবে, গাজা জেনোসাইড করবে এই অস্ত্র দিয়ে। এই যে গতকাল পরশুদিন 2000 পাউন্ডের বোমা পড়েছে একটি বাড়ির উপরে ইরানে, 2000 পাউন্ডের বোমা পড়েছে একটা বাড়ি, সাধারণ লোক মানুষ, বা এর কোনো সামরিক কোনো স্থাপনা নেই, কিছু নেই, বোমা পড়েছে। তার মানে প্রতিদিন এই লোকটি ক্ষমতায় আছেন, প্রতিদিন আমার জন্য ক্ষতিকর। এখন আপনি তো যদি না বুঝেও, এই যে নির্মল চৌধুরী উনি সব জানেন, তারপরেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্ধভক্ত। কি করবেন আপনি? ট্রাম্প সাহেব বলেছিলেন যে আমি যদি কাউকে গুলি করে মেরে ফেলি তারপরেও সে আমার বিপক্ষে যাবে না। তার বড় প্রমাণ ইব্রাহিম চৌধুরী খোকন, এবং এই আমেরিকার 33% লোক তার প্রমাণ। এখন আপনি কি করবেন? আপনার করার কিছু নেই। যে লোক স্বেচ্ছায় চোখ বন্ধ করে থাকে তার আপনি চোখ খুলবেন কি করে? এখানে একটি বিষয়, আমি আরেকটা বিষয় খেয়াল করছি পলিটিক্সের যুক্তরাষ্ট্রে, সেটা হচ্ছে যে ডেমোক্র্যাট এই যে এর বিপরীতে, মনে করেন ট্রাম্পের রিপাবলিকানদের সাথে যে ডেমোক্র্যাটদের যে একটা পার্থক্য, কত পয়েন্ট, আমরা 10 পয়েন্ট সাধারণত দেখছি। আমরা দেখছি যে এই 10 পয়েন্টের পার্থক্যটা কিন্তু আমরা যখন নির্বাচন হয় 2024 সালে, নির্বাচন যখন 24 সালে তো নির্বাচন, 2024 সালে যখন নির্বাচন হয় তখনও আমরা দেখছি যে বিভিন্ন CNN সহ ডেমোক্র্যাট সাপোর্ট করে যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যে জরিপগুলো দিয়েছিল, তারা দেখাচ্ছিল 5, 7, 8 ডিফারেন্স আছে, ডেমোক্র্যাটরা আগে আছে, এরকম আমরা দেখছি। এখনো তারা যে জরিপগুলো দিচ্ছে, আমরা দেখছি যে রিপাবলিকানদের থেকে এত কিছু ঘটার পরও আপনার পার্থক্য হচ্ছে যে ডেমোক্র্যাটদের সাথে তাদের পার্থক্য, জনপ্রিয়তার পার্থক্য 10%, 8 থেকে 10%, এটা বাড়ছে না। অর্থাৎ পাবলিক যে ডেমোক্র্যাটদের পক্ষে ঝুঁকবে, আসলে সেটাও এমন কি ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যে পাবলিক আসলে ডেমোক্র্যাটদের পক্ষেও যেতে চাচ্ছে না কিংবা যাচ্ছে না, বা বরং কি কারণ? এটার কারণটাকে আপনি কি মনে হয়? ভেরি সিম্পল, আমাদের কনফিডেন্স নাই এই ডেমোক্রেটিক পার্টি আমাদেরকে সঠিক পথ দেখাবে। আমরা এই দলকে পছন্দ করি না, আমরা মনে করি না এই বুড়োরা যাদের বয়স 80, 85, 90 তারা আমাদের সঠিক পথ দেখাবে। ফলে আমাদের এই যে এখন অ্যাভারেজ জেনারিক ব্যালটে অ্যাভারেজ 9 পয়েন্টে এগিয়ে আছে ডেমোক্রেটিক কংগ্রেশনাল ভোটের কথা বলছি আমরা। জেনারিক ব্যালটে, হোয়াট ইজ জেনারিক ব্যালট? কোনো নাম ছাড়া আপনি কাকে ভোট দেবেন, ডেমোক্রেটকে না রিপাবলিকানকে? লোকে বলছে ডেমোক্রেটদের ভোট, এই পরিমাণ 9 পয়েন্টে আমরা এরা এগিয়ে আছে। কিন্তু নেতৃত্বের ব্যাপারে আমাদের কোনো আস্থা নেই। এরা আমাদেরকে পথ দেখাতে পারেনি, পথ দেখাতে পারবে না, আমরা জানি। প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে যে এখন পর্যন্ত
ইসরায়েলে অস্ত্র বন্ধ করার সামান্য প্রস্তাবের পক্ষে তারা দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত। তারা সবাই জানে যে কাজটা অন্যায় হচ্ছে, মানুষ মরছে, আমার পয়সায় আমার অস্ত্রে দাঁড়াচ্ছে না কেউ। এই যে ডিএসএ উঠছে কারণটা কার ভোটে উঠছে? প্রতিবাদের ভোটে। প্রতিবাদটা কি? যে স্ট্যাবলিশমেন্ট এতদিন আমাদেরকে চোখ বন্ধ করে রেখেছিল। তারা ওই দুই পক্ষই এ প্যাকের পয়সা খাচ্ছে। এ প্যাকের পয়সা সবচেয়ে বেশি রিপাবলিকানরা খায় না, কিন্তু সবচেয়ে বেশি খায় ডেমোক্র্যাটরা। বলে লিটারেলি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান বর্তমানে লিডারশিপ কোনো রিয়েল কোনো ডিফারেন্স তো নাই। সে কারণে আমাদের কোনো কনফিডেন্স নাই দলের প্রতি। পাশাপাশি আমরা চাই না, আমরা বলতে পারছি এই 9% বাড়তি লোক তারা চায় না যে রিপাবলিকান আবার ক্ষমতায় আসুক। কারণ যদি রিপাবলিকানরা ক্ষমতায় আসে, যে সর্বনাশ তারা করেছে গত 2 বছর আরো 2 বছর করবে। এটা কেউ চায় না বলে এই প্রতিবাদ 9% আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো বেশি কেন হয় না? আরো বেশি হতে পারতো, কেন হয় না? ভেরি সিম্পল, নির্বাচনটার পেছনে কাজ করে কতগুলি ফ্যাক্টর। একটা হচ্ছে মিডিয়া। মিডিয়া মানেই পয়সা, পয়সা মানেই বড় বড় ইনস্টিটিউশনস, পয়সা মানেই এ প্যাকের লবিং। সেই লবিংয়ে প্রোগ্রেসিভ উইংটা কম্পিট করে জিততে পারছে না। এত শক্ত এই এস্টাবলিশমেন্ট উইংটা, তাকে বিট করা তো ইজি নয়। ইনকামবেন্সিবলের কথা আছে। সেই ক্ষেত্রে আমেরিকার ভবিষ্যৎটা আপনার কোথায় দাঁড়াবে বলে মনে করছেন? আমরা কি সভ্যতার যে 200 বছর 500 বছর পর একটা পতন হয়, আমরা কি সেই পথে যাচ্ছি? আমি অত দূরে যাব না। আমেরিকা সবসময় নিজের নবায়ন করে, এবং আমেরিকার স্ট্রেংথটা কোথায়? অন্য যে কোনো দেশের তুলনায় আমেরিকা কেন আমি শাইনিং এক্সাম্পল বলি কেনটা কি? আমেরিকান ডেমোক্রেসি কনস্ট্যান্টলি রিনিউস ইটসেলফ। অনেক কঠিন সমস্যা আছে, 1 বছর পরে 5 বছর পরে আমরা এটাকে রিনিউ করি। আমরা কি দেখলাম? জর্জ বুশের পরে আমরা পেলাম কাকে? বারাক ওবামাকে। ওবামা ওয়াজ এ প্রোটেস্ট কার বিরুদ্ধে? প্রচলিত রাজনীতির বিরুদ্ধে। এই যে এখন মামদানি উঠে এসছেন, এটা হোয়াট ইজ ইট? মামদানির জয় নয়, বিদ্রোহের জয়। এখন এই বিদ্রোহটাকে বিপ্লবের পর্যায়ে নিয়ে যেতে হবে। তার জন্য প্রয়োজন কি? সংগঠনটা এখনো গড়ে ওঠে, টেক্স টাইম। এবং আমার ধারণা যে যত রকম বিচ্যুতি থাকুক না কেন আমেরিকান পলিটিক্সে, আমেরিকা অলওয়েজ স্ট্যান্ডস আউট। বিশ্বে আমেরিকা সবসময় তার মূল্যবোধ নিয়ে এগিয়ে থাকে। আমার বিবেচনায় ডোনাল্ড ট্রাম্প এবং এই রিপাবলিকান এই কারেন্ট প্রেসিডেন্সি ইজ এন অ্যাবারেশন। এটা একটা বিচ্যুতি মাত্র, ইতিহাসে একটা ব্লিপ একটা মাত্র। এটা ইতিহাস নয়, ইতিহাসের একটা বিচ্যুতি মাত্র। দেখবেন আগামী নির্বাচনে বা তারপরের নির্বাচনে আমরা আবার ঠিক পথে চলে আসবো। নদী কিভাবে এগোয়? নদী কিভাবে আঁকাবাঁকা হয়ে এগোয় না, আমরা সেই আঁকাবাঁকা হয়ে আলটিমেটলি ঠিক পথে এগোবো, সাগরে আমরা ঠিকই পৌঁছবো। আমি এর মধ্যে একটু কথা ঢুকাতে চাই। আমরা নতুন করে দেখলাম যে ইরানের নতুন হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো এই সমীকরণটা হাসান ফেরদৌস ভাই, ওয়ালিউল ভাই এবং ইব্রাহিম ভাই, আপনারা সকলেই আছেন। তো এর আগেও তো বহুবার এই ধরনের ইঙ্গিত আমরা দেখলাম। এবারে ইঙ্গিতকে কিভাবে দেখছেন আপনারা? ওই যে ইংলিশ মিঙ্গিত কি, ইরান একটা দুষ্ট রাষ্ট্র, এরা কথা শুনে না। এরা কথার মধ্যে আসে, আবার শর্ত দেয়, আবার মুখে এক কথা বলে, আবার ভিতরে আরেক কাজ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাইটলি আইডেন্টিফাইড যে এই ইরানের একটা শায়েস্তা করতে হবে, কিন্তু এই ইরান বারবার বেইমানি করতেছে। এখন আবার যদি আলোচনায় আসবে, নাইলে তাদের কনসিকুয়েন্স তারা ফেস করবে। আমেরিকা এই ইরানের কাছে তো আর হেরে যাবে না। আর আমেরিকা আবার ওই যে মানে প্রেসিডেন্ট বারাক ওবামা বা জো বাইডেনের মধ্য দিয়ে আমেরিকা একটা ভুল পথে চলে যাচ্ছিল। এটা আবার আমেরিকা যে বাবাদর্শের উপর গড়ে উঠেছে, আমেরিকার রাষ্ট্রটা এটা কোনো ওয়েলফেয়ার রাষ্ট্র ছিল না, এটা সবসময় পুঁজিবাদ। এবং এটা যারা অর্থবিত্ত কামিয়েছে, এই হেজ ফান্ড, এই স্টক মার্কেট, এদের নেতৃত্বতে পূজারি করেই মানে গরিবের মাথায় হাত দিয়ে গরিবকে একটু ভালো কথা শুনিয়ে আমেরিকা এগিয়ে এসেছে। আজকে এই আমেরিকা আজকে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, সবচেয়ে মানে বড় সম্পদের রাষ্ট্র গড়ে উঠেছে। এবং আমি মনে করি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দিয়ে হাসান ভাই ঠিকই বলেছেন যে আমেরিকা আবার রিনিউ দেমসেলফ, এবং আমেরিকা এই আবার রিনিউর জায়গায় চলে আসছে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য দিয়েই আমেরিকা তার সঠিক ভাবাদর্শে আবার ফিরে যাচ্ছে। সো কিপ আমেরিকা গ্রেট। হাসান ভাই, যে গরিবের মাথায় হাত দিয়ে এবং কিছু খাবার দিয়ে, এটা কিছু খাবারও দেয়। তো যাই হোক, আমি যেটা বলবো যুদ্ধের ক্ষেত্রে এটাও তো আপনার যেটা বললেন ইব্রাহিম ভাই একটু আগে, যে এটা ওই যে শেয়ার বাজারের উঠানামা, যে আজকে ট্রাম্প বললেন, ট্রাম্প হয়তো তার বন্ধুদের গতকালই জানিয়েছেন যে আমি কিন্তু এটা বলতে যাচ্ছি, তো জেনে শুনে তখন বলা হচ্ছে শেয়ার বাজারে তারা যা ব্যবসা করে নিয়েছে।
প্রতিবার কি এটা শেয়ার বাজারের উঠানামার ক্ষেত্রে, তেলের মূল্য উঠানামার ক্ষেত্রে ভূমিকা রাখছে? তাহলে শেয়ার বাজারের আপনি যেটা বললেন পুঁজিবাজারে টিকিয়ে রাখার জন্য কি এটা করা হচ্ছে কিনা, এটা আদৌ কালকে আমরা হয়তো শুনবো যে আবার বোমা ফেলা হচ্ছে বা যে ইরান শুনছে না। এটা গেলে একটা দিক। 2 নম্বর হচ্ছে আমরা যেটা জানি, হ্যাঁ ইরানের মধ্যে ক্ষমতার এখন ব্যালেন্স নিয়ে কথা হচ্ছে, যে আইজিআরএস এবং অন্যান্য যারা প্রেসিডেন্ট নির্বাচিত আছেন, রাজনীতিবিদ আছেন, তাদের মধ্যে একটা ডিবেট আছে এবং আমরা এটা প্রকাশ্যে দেখছিও। তারা রাজনীতিবিদরা চাচ্ছেন একটা চুক্তি করতে, অন্যদিকে আইজিআরএস চাচ্ছেন যে তারা শক্তভাবে যুদ্ধ করবে। তো এটা একটা বিষয়, কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে কেন? এটা প্রেসিডেন্ট ট্রাম্প জানেন যে আসলে তারা কি করছে, তার কাছে সে নিউজ আছে, কিন্তু তারপরেও কেন তিনি বারবার এই বলছেন, কখনো আবার 2 দিন পর বলছে কেন? এটা কি শেয়ার বাজারের কারণে কিনা? না, এটা রাজনৈতিক কৌশল ও সমঝোতার কৌশল। শুনেন, মানে ইরানের মতো এই যে দুষ্ট রাষ্ট্র, তারা হচ্ছে প্লেন কোনো কথা বলতেছে না। তো এটা নানা খেলা। অনেক সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী হয়ে যাচ্ছেন যে কিছুতেই হচ্ছে, এবং হ্যাঁ এটা যদি শেয়ার মার্কেটের উঠানামা করে এটা তো ক্ষতির কিছু নাই। পজিটিভ জিনিস বলে শেয়ার মার্কেটে চাঙ্গা করবেন। মানে এটা যুদ্ধের সময় একটা দেশ অনেকটাই বিপন্ন অবস্থায়, নানা স্পর্শকাতর অবস্থা বিরাজ করে, তেলের দাম বাড়ে, জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করে। আর যারা মানে সরকারের সমালোচনা করেন সব সময়, তারা এই যুদ্ধের জন্য আর একটা অতিরিক্ত সমালোচনার আওয়াজ পান। তো এইটাকে সামাল দেওয়ার জন্য একজন প্রেসিডেন্টকে নানা কৌশলে বিভিন্ন সময় কথা বলতে হয়। এইটা বাজার যদি ইতিবাচক ভাবে প্রভাবান্বিত করে বাজারটা রক্ষা হয়, পুঁজিবাদ রক্ষা হয়, এই কাজটা তো প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষতার সাথেই করতেছেন। জি হাসান ভাই। আমি বাকরুদ্ধ, আমার বলার কিছু নাই ভাই। এই ভাষণের পরে আমার কিচ্ছু বলার নাই। এই যুদ্ধতে গেছি কেন আমরা, এই নিয়ে অনেকবার বলেছি, আবারও রিপিট করতে হয়। এই যুদ্ধে গেছি কেন আমরা? ইরান কি আমাদের জন্য একটা ইমিনেন্ট থ্রেট ছিল? ইরান কি আমাদেরকে খেয়ে ফেলছিল? এই যে 18 জন 400 জন আহত হয়েছে, 18 জন মারা গেছে, এই 18 জন মৃত্যুর জন্য দায়ী কে? কে এই 18টা পরিবারকে সান্ত্বনা দেবে? এই আমাদের কুইন্সে সানি সাইডে একটি 18 বছরের মেয়ে মারা গেছে। এই যে মারা গেল মেয়েটা, এক সম্পূর্ণ অর্থহীন একটা মৃত্যু। কেন? এই মৃত্যুর জন্য দায়ী কে? কাকে আমরা হোল্ড রেসপন্সিবল দায়ী করবো আমরা? আমাদের প্রেসিডেন্ট সম্পূর্ণ একটা হুইমজিক্যালি তিনি আমাদের যুদ্ধ নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? তাকে কানে কানে বলে গেছে বিবি নেতানিয়াহু। কি বলে গেছে? যে এখনই সময় ইরানকে আঘাত করবার, কারণ তারা খুব দুর্বল অবস্থায় আছে। ঠিক তুমি যেভাবে মাদুরোকে ধরে নিয়ে আসছো, ইউ ক্যান ডু ইট নাও ইন 2 days, মেবি ইন 4 days। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। রক্তপাতীন ভাবে আমরা কোনো রকম খরচ না করে ইরানের সরকারকে পতন করাবো। নট সো ইজি, নট সো ইজি। এখন কি অবস্থা দাঁড়িয়েছে? আমেরিকা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ, অস্ত্রাগারে অস্ত্র নেই। গতকাল সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে যে আমরা দুটো ওয়ার চালাতে পারবো না, আমরা আমেরিকাকে সাপোর্ট করব, ইসরায়েলকে সাপোর্ট করব, এই ক্ষমতা আমাদের নাই। কারণ আমরা আমাদের সমস্ত অস্ত্রাগার এই কাজে ব্যয় করে ফেলেছি আমরা। তাই কে? কেন আমাকে অরক্ষিত রাখা হলো? লিটারালি এখন আমরা অরক্ষিত, আমাদের ইন্টারসেপ্টর নেই, আমাদের পেট্রিয়ট মিসাইল আর নেই, ইনাফ নেই আমাদের। যদি আগামীকাল আমরা আক্রান্ত রাশিয়ার কাছ থেকে বা চীনের কাছ থেকে, আমাকে ডিফেন্ড করবে কে? আমাকে এই অরক্ষিত রাখার সমস্ত দায় দায়িত্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এখন ধন্যবাদ হাসান ভাই। আমরা একটু যেতে চাই অ্যাটর্নি মোহাম্মদ আজিজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজিজ ভাই, আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হলো যে আমরা একটি প্রতিবেদনে দেখলাম যে ট্রাম্পের শাসন আমলে এই জুলাই মাসে সবচেয়ে বেশি আইএসের হাতে গ্রেফতার হওয়ার একটি খবর আমরা দেখলাম। আসলে আরো জোরদার অভিযান হবে, তো এই সংবাদটি সম্পর্কে আপনার কোনো তথ্য জানা আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আজকে প্যানেল যারা আছেন তাদের সবাইকে। আমি ওনাদের খুব সুন্দর আলোচনা উপভোগ করতেছিলাম। ইব্রাহিম ভাইয়ের সাথে তো আগেও কথা হয়েছিল, উনি বোধহয় এখন পার্টি চেঞ্জ করেছেন, যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতেছেন। আচ্ছা যাক, ওই এখন ট্রাম্প তো আসলে মানে এই কথা বলেই ক্ষমতায় আসছে
সে স্মরণকালের বৃহত্তম মানে ডিপোর্টেশন রিমুভাল এই দেশ থেকে করবেন, এবং সে আসলে সেটাই করতেছে। মানে হোয়াইট হাউসের যেটা টার্গেট আইসের উপর দেয়া হয়েছে, মানে এই টার্গেটটা আগে ছিল মানে মান্থলি 1,000 মানুষকে অ্যারেস্ট করা, তাদেরকে ডিপোর্ট করা, রিমুভ করা। আর ট্রাম্প ক্ষমতা আসার পরে যেটা করেছে সেটা হলো এখন আইসের উপর টার্গেট হলো আপনার এভরি মান্থ 3,000 মানুষকে অ্যারেস্ট করা। সরি, আমি এভরি মান্থ 3,000 বলতেছি, এভরিডে 3,000 মানুষ অ্যারেস্ট করার টার্গেট আইসকে দেওয়া হয়েছে। এবং প্রত্যেক মাসে আসলে মান্থলি 30-40, এবং আমি ওই সিবিএস নিউজে দেখলাম আপনার এই জুলাইতে তারা 46,000 মানুষ তারা অ্যারেস্ট করেছে, এবং আরো অনেক মানুষকে তারা আইস অফিসে ডাকতেছে। আপনারা জানেন কয়েকদিন আগে আপনার হাইতি লোকদের যেটা টিপিএস ছিল, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস, এবং সেটা বাতিল করা হয়েছে, এবং তাদের প্রায় 4 লক্ষের মতো মানুষ, হাইতির মানুষ এই দেশে অবস্থান করতেছে বর্তমানে টিপিএস নিয়ে, এবং তাদের কাছে এখন নোটিশ পাঠানো হচ্ছে যে তোমরা আসো, আর যদি না আসে তাহলে দেখা যাবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এটা আসলে মানে দুর্ভাগ্য, এটা এদেশের জন্য আমি বলবো। ইব্রাহিম ভাই যেটাই মনে করেন যে এই দেশটার জন্য এটা দুর্ভাগ্য যে ট্রাম্পের মতো একজন ব্যক্তি আপনার এদেশের প্রেসিডেন্ট হয়েছে। সে আসলে মানুষকে ধোঁকা দিয়েছে, এখনো ধোঁকা দিচ্ছে মানুষের তার মিথ্যা বলার যেটা মানে ডানে বাঁয়ে যে মিথ্যা বলে আপনার, মানে এখানকার নিউজ মিডিয়াগুলি তার মিথ্যা কথাগুলি রেকর্ড করেছে, তার লাস্ট টার্মে রেকর্ড করেছিল, এই টার্মেও রেকর্ড করতেছে। আমার মনে হয় আমেরিকার সব প্রেসিডেন্ট মিলে যা ভুল করেছে বা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছে, ট্রাম্প বোধহয় মানে সব প্রেসিডেন্টকে যোগ করলে যা মিথ্যা হবে, ট্রাম্প একা তার চেয়ে বেশি মিথ্যা কথা বলে পার ডে অথবা পার মান্থ অথবা পার মানে টার্ম। এটা মিথ্যা বলার ক্ষেত্রে এই ভদ্রলোক খুবই পারদর্শী, এবং মিথ্যা বলে কিন্তু এখনো কিছু কিছু মানুষ, যদিও বা তার সমর্থন এখন খুবই কম, কিছু কিছু মানুষ এখনো তাকে সমর্থন করে, কারণ হলো যে কি সে খুব সুন্দর করে মিথ্যাগুলি বলে যায়, নির্দ্বিধায় বলে যায়। অনেক সময় তার মিথ্যাগুলি শুনতে আমাদের এই লজ্জা লাগে, কিন্তু ওনার মানে আদৌ কোনো লজ্জা আছে সেটা আমার মনে হয় না। এখন অ্যারেস্টের যেটা আমি আমি গত কয়েকদিন আগে এই কথা বলেছিলাম, সেটা হলো যে কি আইস এবং আপনার এয়ারপোর্ট মানে আপনার টিএসএস মধ্যে তারা এখন কোঅর্ডিনেট করতেছে, যখনই কোনো মানুষ টিকিট করে এবং মানে এয়ারপোর্টে যায় বা এয়ারপোর্ট দিয়ে আসে, এই ইনফরমেশনগুলি টিএসএ সাথে সাথে পায়। এখন এগুলি কিন্তু খুব বেশি শেয়ার করতেছে, মানে পুরোপুরি শেয়ার করতেছে আইসির সাথে, এবং যে কারণে এখন যে অ্যারেস্ট বেড়ে গিয়েছে, সংখ্যাটা বাড়তেছে, সেটা হলো যে কি আপনার এই এয়ারপোর্টে প্রচুর লোক এখন অ্যারেস্ট হচ্ছে। এটা ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল সব ফ্লাইটের ক্ষেত্রে যখনই মানুষ টিকিট করে বা কোনো জায়গায় ট্রাভেল করার জন্য যায়, এবং এই ইনফরমেশনগুলির সাথে সাথে আইস পাচ্ছে, এবং তাদের টার্গেটেড ব্যক্তিগুলিকে কিন্তু তারা গিয়ে ধরে নিয়ে আসতেছে। এই কারণে এখন আপনার জুনে প্রায়, যদিও বা টার্গেট মানে অনেক বেশি, মানে দিল্লি যদি 3,000 মানুষকে অ্যারেস্ট করার টার্গেট দেওয়া হয়, তাহলে এক মাসে 90,000 টার্গেট এরা এখন অ্যাটলিস্ট 50% ফুলফিল করতেছে। তো এটা ট্রাম্প যতদিন আছে এই সিচুয়েশনটা মানে এর চেয়ে ভালো হবে সেটা মানে আমরা আশা করতেছি না। মানে দিন দিন এই অবস্থাটা আরো খারাপ হবে, এবং সংখ্যাটা অ্যারেস্ট তারা এখন ওই মানে
ট্রাম্প এখন বলতেছে যারা যারা আনডকুমেন্টেড বা যাদের মানে কাগজপত্র নাই তাদেরকে রিমুভ করতেছে। আমাদের খুব বেশি খুশি হওয়ার নাই, মানে খুশি হওয়ার কোনো কিছুই নাই। হয়তো এক সময় আসবে, এই এখন যেভাবে চলতেছে এক সময় আসবে তখন হয়তো বলবে যে এখন গ্রিন কার্ড নিয়ে যারা আসছে এদেরকেও চলে দিতে হবে, এবং কয়দিন পর বলবে হয়তো সিটিজেনের মধ্যে যাদের চামড়াটা একটু মানে ডার্ক তাদেরকেও চলে যেতে হবে, সেই পরিস্থিতি আসতে পারে। আমার এই ধরনের কথা তারা বলবে। আমি মনে করি না যদি বা তারা মানে এখন যে পরিস্থিতিতে আছে তারা এই মানে মিড টার্মেও তারা ধরাশায়ী হবে, সেটাই আমি দেখতেছি। এবং নেক্সট টার্মে রিপাবলিকান কেউ মানে প্রেসিডেন্সিতে আসা, সেটা মানে আমার মনে হয় সেটা সুদূর পরাহত। এই দেশটা এই খারাপ অবস্থা থেকে মুক্তি হবে, সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। ইব্রাহিম চৌধুরী খোকন, আপনার স্পিচের পরে আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। অনেক ধন্যবাদ। আজিজ সাহেব একজন অ্যাটর্নি, মিথ্যা কথা শুনলে তার শরীর খারাপ করবে, এটা স্বাভাবিক। তবে একজন আইনজীবী হিসাবে আর মিথ্যার সাথে যদি তার শুনে শরীর খারাপ হয় তাহলে সবসময় শরীর খারাপ থাকতে হবে। আদালতে তো আর এটা আমেরিকায় হোক আর যে জায়গায় হোক মানে এই যে খালি যে সত্য কথা বলে তো আর আদালতের কাজকর্ম চলে না। বাট এনিওয়ে মানে মানে তার যে মানে সত্যের প্রতি তার যে একাগ্রতা এটা দেখলাম। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি মানে যারা ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে যারা অপরাধ করেছেন তাদেরকে গ্রেফতার করেছেন, এই গ্রেফতার করাটা তো ভালো পজিটিভ জিনিস। যারা আইন লঙ্ঘন করছে আমরা এটাকে দেশের অবনতি দেখতেছি কেন? এবং এটা তো না যে মানে খাওয়া দাওয়ার পরে আমি যখন বারান্দায় থাকবো তখন আমাকে গ্রেফতার করবেন। আপনি আইন লঙ্ঘন করছেন, যেখানেই থাকবেন আইন অনুযায়ী আপনাকে গ্রেফতার করা হবে, এটাই তো স্বাভাবিক। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নতুন সূর্যোদয়ের সাথে মানে ঘুম থেকে উঠে বললেন না যে আমার আজকে মনে হয়েছে যে মানে আমি ইমিগ্রেন্ট যারা ইমিগ্রেশন আইন ভঙ্গ করবে তাদেরকে গ্রেফতার করব। তিনি এই কথা বলে নির্বাচিত হয়েছেন। আমেরিকার অধিকাংশ মানুষ তাকে নির্বাচিত করেছে যাতে ইমিগ্রেশনের মানে এই বিষয়টা ঠিক করার জন্য, যারা ইমিগ্রেশন আইন ভঙ্গ করে তাদেরকে দেওয়ার জন্য। আর এখন এই যে চামড়া কালো হইলে থাকবে না বাদামি হইলে থাকবে, এগুলো আশঙ্কার কথা প্রতিদিনই এখানে শুনি, মানে এখনো কিছু হয় নাই। এটা যদি হয় সে অনুযায়ী মোকাবিলা করবে। এখন আমরা যা হচ্ছে এটা নিয়ে আলাপ করি। সো এই আলাপে আমি মনে করি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে আইন কানুনের সঠিক প্রয়োগের মধ্য দিয়া এটাকে আমরা কি চাই যে বর্ডার খুলে দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট বাইডেনের সময় সেভাবে হোক, দুনিয়া সব উপরে দিয়ে বাইরে আসুক, এরা এসে হোটেলে থাকুক, আর আমি মানে নিউ ইয়র্কে মানে বাসায়ও থাকার জায়গা পাইতেছি না, আমার ছেলে সন্তানদের স্কুলে পাঠাইতে পারতেছি না, আমি ট্যাক্স দিই, আরেকজন আসিয়া ওই মানে ওই দক্ষিণ আমেরিকা থেকে বা যে কোনো জায়গা থেকে এরা বিপন্ন মানুষ, এরা ভাগ্য সন্ন্যাসে আসছে, আমিও আসছি, আমি আইন মেনে আসছি, আপনি আইন মেনে আসি, এখানে আইন অমান্য করে আপনি হঠাৎ করে চলে আসলেন, আপনার হোটেলে রাখবো, খাওয়াবো, আপনার চিকিৎসার ব্যবস্থা করব, এই ব্যাপার আমি দেবো। এটা বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছে এটাকে পজিটিভলি দেখার কারণ আছে। আমি মনে করি এটা মানে এটা খুব দেশের জন্য খুব ভালো, এবং এই জন্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লোকজন ভালোবাসে এবং তাকে এই জন্যই ভোট দিয়েছে। জি আজিজ ভাই, আসলে ট্রাম্প যে আইন মেনে চলতেছে ব্যাপারটা তো সে ধরনের না। এদেশে যেসব লোকগুলো আসতেছে, যেমন ধরেন মানে এখনকার যেটা সিচুয়েশন, মানে হাইতির যেসব লোকদেরকে মানে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস দেওয়া হয়েছিল, এটা মানে আগের প্রেসিডেন্টের সময় দেওয়া হয়েছে, এটা হলো যে একটা হিউম্যানিটেরিয়ান আইন। এই আইনে মানে যুদ্ধ বিধ্বস্ত লোক, প্রাকৃতিক দুর্যোগ আঘাতপ্রাপ্ত লোক, এসব দেশের মানুষ এই দেশে সবসময় আসে। এই দেশটা বিশাল একটা দেশ। আপনি মানে শত শত মাইল যাবেন, দেখবেন যে এখানে কোনো জনমানুষ নাই, জনমানুষহীন এই দেশটা। আপনার এই দেশগুলো, এই দেশে এই লোকগুলিকে মানে আইন মেনেই তাদেরকে দেওয়া হয়েছে। এখন তাদের যে স্ট্যাটাস, যেমন সিরিয়ানদের অথবা আপনার মানে হাইতির, এদের যে স্ট্যাটাস গুলি যে বাতিল করা হচ্ছে, এটা বেআইনি। এগুলি এখন গায়ের জোরে করা হচ্ছে। এবং বিশেষ করে এখনকার যেটা সুপ্রিম কোর্ট, সেটাও কিন্তু আসলে ছোট জগন্নাথ। মানে এখানে মানে রিপাবলিকানরা তারা সুপার মেজরিটি, 6 জন তারা, আর 3 জন হলো ডেমোক্রেট। তারা মানে সব সময় দেখতেছি এখন ট্রাম্পের পলিটিক্সকে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বিভিন্নভাবে
সমর্থন করে যাচ্ছে, এবং কোর্ট থেকেও অনেক ক্ষেত্রে তারা মানে তাদের পক্ষে জাজমেন্ট নিয়ে আসতেছে। এটা যে মানে আইন মেনে তাদেরকে ধরা হচ্ছে, আইন মেনে মানে যে লোকগুলিকে বহিষ্কার করা হচ্ছে তারা যে সবাই বেআইনি কোনো কিছু করেছে বা বেআইনি ভাবে আসছে সেটা কিন্তু না। মানে আমরা হয়তো মানে কিন্তু কিন্তু এখন মানে আমি যেটা বলবো সেটা হলো মানে এদেশের গভর্নমেন্টে কিন্তু অন্যায়ভাবে এগুলি করতেছে প্রতিহিংসার বশবর্তী হয়ে। আগের প্রেসিডেন্ট গুলি যেসব মানে প্রোটেক্টেড স্ট্যাটাস, যেমন মনে করেন যারা মানে এই আপনার মাইনর ছেলে মেয়েরা আসছে তাদের জন্য ওবামা টাইমে মানে ঢাকা যে প্রোগ্রামটা ছিল, অথবা মানে এই আপনি কি বলবেন হাইতির সিচুয়েশন এখন ভালো হয়ে গেছে, তাদের স্ট্যাটাস যে 3.5 লক্ষ 4 লক্ষ মানুষের স্ট্যাটাস কেড়ে নেওয়া হলো, এবং তাদের সবাইকে এখন নোটিশ পাঠানো হচ্ছে তারা যেন হাজির হয়, এবং হাজির না হলে তখন দেখা যাবে যে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হবে। হাইতির অবস্থা কি ধরনের এখন? সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি ভালো হয়েছে? এবং আগের প্রেসিডেন্ট গুলিতে এটা জেনেই তো তাদেরকে স্ট্যাটাস দিয়েছে, সেই দেশে তাদের জীবনটা নিরাপদ না, নিরাপত্তাহীনতার কারণে তাদেরকে এখানে থাকার বা কাজ করার একটা পারমিশন দিয়েছে। কিন্তু এখন যেটা করতেছে সেটা কিন্তু আসলে ট্রাম্প কিন্তু গায়ে জোরে করতেছে, সে যে আসলে আইন মেনে করতেছে সেটা কিন্তু মোটেই না। জি, ধন্যবাদ আজিজ সাহেব। আপনি অ্যাটর্নি না হয়ে কবিতা লেখলে ভালো হইতো, বা সাহিত্য করলে, যে এই যে সমস্ত আমেরিকা খালি দুদু মাঠ, সারা পৃথিবীর মানুষ এখানে, আমাদের বাংলাদেশের মানুষও শান্তিতে আছে, আমরা সবাইকে নিয়ে আসি। আমার গ্রামের মানুষ মানে সাংঘাতিক আমেরিকা আসতে চায়, সবাইকে নিয়ে আসি, এখানে অনেক জায়গা খালি, কিন্তু আইন মেনে তো আসতে হবে। আপনাকে টেম্পোরারি হাইতির দুর্ঘটনার পরে আমরা রাজনৈতিক যে আশ্রয় দেওয়া হইলো তখনই বলে দেওয়া হয়েছে যে এটা টেম্পোরারি। তা আপনি টেম্পোরারি জিনিসটা তখন তো কেউ বলে তোমাদেরকে আমরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দিয়ে দিলাম, এখানে থাকো খাও, তখন যিনি দিলেন তিনি মানবিক কারণে আমি কিছুদিন থাকার আশ্রয় দিলাম, এখন থেকে সারা জীবন এখানে দিতে কি আমি বাধ্য? আমেরিকা মানবতার দেশ, এই মানবতা আমি সারা জীবন দেখাই দিব, আর আমার এখানে এসে আপনি যা ইচ্ছে করবেন, এটা আমার ক্ষেত্রে মানবতা দেখানোর জন্য আপনি বাধ্য করতে পারেন না, আপনি বাধ্য করতে পারেন না তোমার মানবতা দেখাই দিব। আমি ইব্রাহিম ভাই আমাদের আমি এতক্ষণ হাসান ফেরদৌস ভাই বাকরুদ্ধ আছিলেন, এখন আমারও বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, সময় শেষ। আপনাদের আবু তাহের সাহেব কোথায়? আরিফ ভাই উনি একটু ব্যস্ত থাকার কারণে উনি কালকে থেকে আবার নিয়মিত থাকবেন, ব্যস্ত থাকার কারণে উনি এই আয়োজনে ছিলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেক প্রাণবন্ত আলোচনা হলো। আজিজ ভাই, ইব্রাহিম চৌধুরী খোকন ভাই, হাসান ফেরদৌস ভাই এবং ওয়ালি আলম ভাই, সবাইকে ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।